ইসমাম, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন পার্ট 2। এর আগে আমরা রাসায়নিক পরিবর্তন পার্ট 1 দিয়েছি, হোপফুলি তোমরা সেটা শেষ করছো। সেটা শেষ করেই দিন এই ভিডিওটা দেখবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ভরকিয়ার সূত্র। তোমরা এইচএসসিতে অনেকেই এসএসসি একাডেমিকে অনেকেই কেপিকেসির ম্যাথ করছো না? কেপিকেসি তো কিছুটা হয়তো তোমাদের কাছে জটিল লাগছে, অনেকের কাছে অনেক ঝামেলার ছিল। তো অ্যাডমিশনের কেপিকেসি অতটা কঠিন না, তুলনামূলক সহজ, অত পেঁচানো কিছু আসে না। তারপরও আমরা কিছুটা বেসিক থেকে পড়বো, যাতে তোমরা যারা নতুন বা যারা স্কিপ করছিল এইচএসসিতে তারাও ধরতে পারো। মানে দেখো, ভরকিয়া সূত্রটা কি? নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে, কিছু কথা মাথায় রাখবে সবসময়। নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার। সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার কি বলছি ভাই? সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার। সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার। সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার। সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। কি হবে? বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। সক্রিয় ভর কি ভাই? একটা কোয়েশ্চেন আছে, আমি বলতেছি, দাঁড়াও। বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। কিসের সমানুপাতিক ভাই? গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক। বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরক্রিয়া সূত্র থেকে আমরা কি পাই? ভরক্রিয়া সূত্র থেকে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময় সম্মুখ বা পশ্চাৎ বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন সক্রিয় ভর জিনিসটা কি? সক্রিয় ভর বলতে মূলত দুই ধরনের জিনিসকে বোঝায়। একটা হচ্ছে আংশিক চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। কি ভাই? ঘনমাত্রা। আংশিক চাপ, ঘনমাত্রা। তবে একটা বিক্রিয়া যদি দেখি আমরা, ধরো a প্লাস বি বিক্রিয়া করে কি হলো? c প্লাস ডি। হ্যাঁ, a প্লাস বি বিক্রিয়া করে c প্লাস ডি। এখন এখানে দেখো আমাদের কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময় সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এখন এখানে সম্মুখমুখী বিক্রিয়ার বিক্রিয়ক কোনটা? সম্মুখ বিক্রিয়ায় বিক্রিয়ক কোনটা? দেখো এ প্লাস বি, সম্মুখ বিক্রিয়া বিক্রিয়ক কি? এ প্লাস বি, তাই না? তাহলে আমাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হবে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এ প্লাস বি এর ঘনমাত্রা ইন্টু বি, তাই না? এখন এটা তো সমানুপাতিক চিহ্ন। আরেকটা জিনিস আর এফ দিয়ে কি বোঝায়? আর এফ দিয়ে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর বি দিয়ে কি বোঝায়? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, এটা খুবই বেসিক জিনিস। রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে এখানে দেখো,
রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন সমানুপাতিক চিহ্ন না, আমরা কি জানি সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আসে না? সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে যদি আমরা সমান সমান চিহ্ন দিই, ইকুয়াল চিহ্ন দিই, তাহলে কি আসে? একটা ধ্রুবক আসে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু, আমরা ধ্রুবকটাকে K1 ধরি, হ্যাঁ, K1 A ইন্টু B। এটা কি ছিল? ফরওয়ার্ড রিয়াকশন, তাই না? তাহলে আমরা এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা দেখি। দেখো কি বলছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এখানে পশ্চাৎমুখী বিক্রিয়ক কি? পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয়ক কি? C+D, তাই না? পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয়ক C+D। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হবে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হবে? তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে আমাদের C এর ঘনমাত্রা ইন্টু D। আবার এই সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা এখানে কি দিব? একটা ধ্রুবক দিব। কি দিব ভাই? একটা ধ্রুবক K2 ধরো, K2, সরি, হ্যাঁ, এই যে ভাই দিলাম। এখন আমরা কি পড়ছিলাম? সাম্যাবস্থা শর্ততে কি বলছিলাম গতকালকে ক্লাসে? সাম্যাবস্থা শর্ততে আমরা কি পড়ছিলাম গতকালকে ক্লাসে? একটু মনে করতে পারো। দেখো, উভয় দিক থেকে সুগম্যতা একটা বৈশিষ্ট্য ছিল না সাম্যাবস্থা শর্তে? সাম্যাবস্থা শর্তে কি পড়ছিলাম? উভয় দিক থেকে সুগম্যতা, তাই না? উভয় দিক থেকে সুগম্যতা, এটা পড়ছিলাম না? মনে পড়ে? দেখো তবে, উভয় দিক থেকে সুগম্যতা, তাহলে এটার মানে কি? উভয় দিক থেকে সমান, তাই না? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাই তো আসবে। বুঝতে পারছো? দেখো সামনে দেখো, বুঝবা। তাহলে শর্ত অনুযায়ী আমাদের কি দাঁড়াইলো? দেখো আমরা কি পাই? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। হ্যাঁ, সব ফরওয়ার্ড রিয়াকশনে কি ছিল? K1 A ইন্টু B। আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনে আমরা কি পাই? K2 C ইন্টু D। এবার দেখো, যদি আমরা K2টাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? C এর ঘনমাত্রা ইন্টু D এর ঘনমাত্রা ডিভাইডেড বাই A এর ঘনমাত্রা ইন্টু B এর ঘনমাত্রা। এখন দেখো কি দাঁড়াইলো? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? এটাই কেসি। উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এই K1 আর K2টাকে আমরা রিপ্লেস করি কেসি দ্বারা। K1 আর K2টাকে আমরা কেসি দ্বারা রিপ্লেস করি। তাহলে কি দাঁড়াইলো? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। এটা মূলত অ্যাডমিশনে লাগবে না। এই যেগুলো করাইলাম এগুলো অ্যাডমিশনে লাগবে না, তবে এগুলো বেসিক জিনিস। এটা জানলে তোমার কেপি কেসি নির্ণয় করার ক্ষেত্রে সহজ হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কেপির ক্ষেত্রে কি ইউজ করি? আংশিক চাপ না? আংশিক চাপ ইউজ করি না আমরা? কেপির ক্ষেত্রে কি? পি অফ সি ইন্টু পি অফ ডি ডিভাইড বাই পি অফ এ ইন্টু পি অফ বি। পি কি এখানে? পার্শিয়াল প্রেশার। পি এখানে পার্শিয়াল প্রেশার। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? কেসি। দুটো জিনিস পাইছি এখান থেকে, তাই না? এই দুটো লাইনই মেইনলি ইম্পর্টেন্ট। এই দুটো লাইন ইম্পর্টেন্ট। দেখো এখন আমরা তাহলে কি শিখবো? কেপি কেসি ফর্মুলা কিভাবে হবে সেটা আমরা বুঝছি। তাহলে এখন আমরা কেপি কেসি নির্ণয়টা শিখবো। কেপি কেসি জগতে ঢুকবো। হ্যাঁ,
কেপি কেসি কীভাবে নির্ণয় করতে হবে সেটা শিখব। আসো তাহলে আমরা এখন কি শিখব? কেপি কেসি নির্ণয়। দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, ভালো করে নজর দিও। ধরো একটা বিক্রিয়া, A solid plus 2B liquid বিক্রিয়া করলে কি হলো? 3C aqueous plus D গ্যাস। তাহলে কি ভাই এখানে কেসি কি হবে? দেখো ভাই এখানে কেসি কি দিবা? কেসি ইজ ইকুয়াল টু, অনেকে এটা দিবা যে সি কিউ ডি এর ঘনমাত্রা টু বি এর ঘনমাত্রা স্কোয়ার। অনেকে এটা দিবা। কেন এটা দিবা? কারণ একটু আগে তো আমি পড়াইছি যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? একটু আগে তো এটা পড়াইছি, তাহলে এটা দিবা। কিন্তু ভাই এটা ভুল, এটা ভুল হবে, ভুল। কেন ভুল? কেন ভুল ভাই? দেখো কেসির ক্ষেত্রে সলিড আর লিকুইডের সক্রিয় ভর 1 হবে। সলিড আর লিকুইড, এই যে এখানে সলিড দেখতেছো, সলিড লিকুইড এটার সক্রিয় ভর 1, সবসময় মাথায় রাখবা। সলিড আর লিকুইডের সক্রিয় ভর 1, সলিড লিকুইডের সক্রিয় ভর কত? 1। সলিড এবং লিকুইডের সক্রিয় ভর 1, সলিড এবং লিকুইডের সক্রিয় ভর 1। বা যদি আরেকটু শর্টকাটলি মনে রাখতে চাও তাহলে এটা বলতে পারো কেসির ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকোয়াস বা জলীয় আর গ্যাস এই দুটো জিনিস অ্যাকসেপ্টেড। কি কি অ্যাকসেপ্টেড ভাই? অ্যাকোয়াস আর হচ্ছে গ্যাস, এই দুইটা অ্যাকসেপ্টেড। এই দুইটা নিয়ে তুমি কাজ করতে পারো, এই দুইটা নিয়ে তুমি কাজ করতে পারো। আর কেপির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস, কেপির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস, গ্যাস অ্যাকসেপ্টেড, শুধুমাত্র গ্যাস অ্যাকসেপ্টেড। ঠিক আছে? কেসির ক্ষেত্রে, কেপির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস অ্যাকসেপ্টেড। তাহলে ভাই এখানে কি হবে? এখানে কেসি সমান কি হবে দেখো এবার। কেসি সমান কি হবে? এখানে সলিড বাদ, লিকুইড বাদ, অ্যাকোয়াস আর গ্যাস। তাহলে এখানে কি হবে? সি এর ঘনমাত্রা হোল কিউব ইন্টু ডি এর ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা হোল কিউব ইন্টু ডি এর ঘনমাত্রা। তাহলে ভাই আমরা তো কেসি পাইলাম, কেপি কি হবে? দেখো কেপির ক্ষেত্রে আমরা কি কাউন্ট করব? শুধুমাত্র গ্যাস। কেপির ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্যাস কাউন্ট করব, তাহলে কি হবে? ডি। এখানে ডি একমাত্র গ্যাস, সি অ্যাকোয়াস, বি লিকুইড, এ সলিড। তাহলে কেপি ইজ ইকাল টু পি অফ ডি, পি অফ ডি। তাহলে আমরা কেসি ইজ ইকাল টু কি পাইলাম? এটা, আর কেপি এটা। তাহলে আসবে আমরা এবার কেপি কেসি সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা এবার কেপি কেসি সম্পর্ক নিয়ে আলোচনা করব। কেপি কেসি সম্পর্ক, কেপি কেসি সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো আমরা কেপি ইজ ইকুয়াল টু কি জানি? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি দি পাওয়ার ডেল। কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি ডেল। এখানে কেপি কেসি তো কি আমরা এটা বুঝলাম। আর ইজ ইকুয়াল টু কি? আর ইজ ইকুয়াল টু অলওয়েজ একটা মান মনে রাখবা, তাহলেই হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার
পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর ডেল এন কি? ডেল এন কি ভাই? ডেল এন হচ্ছে মোল সংখ্যার পার্থক্য, ডেল এন মোল সংখ্যার পার্থক্য, মোল সংখ্যার পার্থক্য। ডেল এন কি ভাই? মোল সংখ্যার পার্থক্য, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, 2a 2a প্লাস 3b বিক্রিয়া করে কি হলো 2c 2c। এখন এখানে ডেল এন ইজিক্যাল টু কত? ডেল এন ইজিক্যাল টু, দেখো কি বলছি, উৎপাদ, উৎপাদ তাই না, উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদ কি 2c, তাহলে 2c, এখানে মোল সংখ্যা কত 2, c এর মোল সংখ্যা কত 2, তাহলে 2 মাইনাস বিক্রিয়ক, বিক্রিয়ক কি 2a প্লাস 3b, এটাই তো বিক্রিয়ক তাই না। এখানে মূল সংখ্যা কত 2 প্লাস 3 5 তাই না, 5, তাহলে এখানে কি হলো মাইনাস 3, মাইনাস 3। তাহলে এই ক্ষেত্রে ডেল এন কি হবে -3, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -3 মাইনাস কিউ। এখন না এইখানে দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -3, এখানে তাহলে বড় কি কেপি নাকি কেসি? দেখো এটাকে আমরা কি লিখতে পারি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ডিভাইডেড বাই আর টি টু দি পাওয়ার 3 তাই না, মাইনাস টু দি পাওয়ার 3 থাকলে সেটা নিচে আসে, ভাগ আকারে আসে তাই না। এখন দেখো এখানে যদি আমরা কেসির মান ধরি 5, কেসির মান ধরলাম 5 আর আর টি এটার মান ধরলাম 2, হ্যাঁ, তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 2.5 বা আড়াই তাই না। তাহলে যদি এই কেসির মান ধরি 5, আর টির মান ধরি 2, 5কে 2 দিয়ে ভাগ করলে হয় আড়াই, এই আড়াইটা তাহলে কেপির মান হবে তাই না। তাহলে আড়াই বড় 2.5 বড় নাকি 5 বড়? অবভিয়াসলি 5 বড়, তাহলে এখানে বড় কে কেসি, এখানে বড় কে কেসি, কেসি ইজ গ্রেটার দেন কেপি তাই না, কেসি গ্রেটার দেন কেপি। তাহলে আমরা কি বুঝলাম দেখো, তাহলে আমরা কি বুঝলাম, ডেল এন যদি নেগেটিভ হয়, ডেল এন যদি নেগেটিভ হয় কেপি কেসি ইজ গ্রেটার দেন কেপি, আর ডেল এন যদি পজিটিভ হয় কেপি গ্রেটার দেন কেসি, আর ডেল এন যদি 0 হয়, 0 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি। দেখো ডেল এন 0 হলে তো এইটুকের মান 1 হবে তাই না, ডেল এন 0 হলে এইটুকের মান তো 1 হবে, তখন যদি ডেল এন 0 হয় তখন তো এইটুকের মান 1 হবে তাই না, তখন কেসির সাথে 1 গুণ করে কেসি, তখন কেপি ইজ ইকুয়াল টু কেসি। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, অনেক এমসিকিউ আসবে এখান থেকে, অনেক এমসিকিউ আসবে। তো এবার আসো আমরা এককটা দেখি, এককটা দেখি। হ্যাঁ, নর্মালি কেপি কেসির কোনো একক নাই, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কেপি কেসি এককটা মাথায় রাখতে হবে, তাছাড়া নর্মালি কেপি কেসির কোনো একক হয় না। কেপি কেসির একক দেখো, দেখো কেসি ইজ ইকুয়াল টু মোল পার লিটার ডেল এন, হ্যাঁ, মোল পার লিটার ডেল এন। এখন আমরা কি জানি 1 লিটার সমান কত, হ্যাঁ 1 লিটার সমান কত 1 ডেসিমিটার কিউব, 1 লিটার সমান কত 1 ডেসিমিটার কিউব তাই না, 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে এখানে আমরা লিটারের পরিবর্তে যদি ডেসিমিটার কিউব দিই তাহলে কি হবে, মোল
পার ডেসিমিটার কিউব পাওয়ার ln, তাই না? আর কেপির ক্ষেত্রে কি হবে তখন? কেপির ক্ষেত্রে অ্যাটমসফিয়ার ln, অ্যাটমসফিয়ার বা প্যাসকেল বলতে পারো, সাধারণত অ্যাটমসফিয়ার দিয়ে আসে ln। তো একটা এক্সাম্পল দেখি, দেখো 2a প্লাস বি আর ধরো বিক্রিয়া করে হলো 3c প্লাস ডি। 2a প্লাস বি বিক্রিয়া করে 3c প্লাস ডি। এখানে আমাদের ডেল এন কত? ডেল এন কত হবে? 3 প্লাস 1। ডেল এন সমান আমরা একটু আগে কী পড়ছি দেখো, উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা, তাই না? এখানে আমাদের উৎপাদ কি 3c প্লাস ডি, এটা তো উৎপাদ, তাই না? 3c প্লাস ডি, তাহলে এখানে মোল সংখ্যা কত? 3 প্লাস 1 4, বুঝতেছো তো ভাইয়া? 3 প্লাস 1 4 মাইনাস 2 প্লাস 1 3, তাহলে আমাদের ডেল এন সমান 1, ডেল এন সমান 1। এখন দেখো তাহলে আমাদের কেসি ইজিক্যাল টু কত হবে? কেসির একক কি হবে দেখো, আমাদের মোল পার লিটার বা ডেসিমিটার কিউব বলতে পারো, যেটা খুশি। আর হচ্ছে ডেল এন সমান কত? 1, ডেল এন সমান 1, তাহলে আমাদের কেসির একক মোল পার লিটার। আর আমাদের কেপির একক কত হবে? অ্যাটমসফিয়ার এটিএম 1, আমাদের এটিএম বা অ্যাটমসফিয়ার যেটাই বলো। হ্যাঁ, তো এখন আমরা 3টা কেস দেখবো, 3টা কাহিনী দেখবো এদের। আসো, তো ফার্স্টেই কেস 1। দেখো নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করলে আমরা কি পাই? 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া। ধরো এখানে সাম্যধ্রুবক K1, সাম্যধ্রুবক ধরো K1, হ্যাঁ K1। এখন এই বিক্রিয়াটাকে উল্টাই দিলে, এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে এটা তো উল্টাই দিলে তো আবার একই জিনিসই আসবে, তাই না? যদি আমরা বিক্রিয়াটাকে উল্টাই দিই, দেখো 2 মোল অ্যামোনিয়াকে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন 1 মোল প্লাস 3 মোল হাইড্রোজেন। এটার সাম্যধ্রুবক ধরো K2, সাম্যধ্রুবক কত? K2। এখন খেয়াল করো আমরা কি করছি, এই বিক্রিয়াটাকে উল্টাই দিছি না? এই বিক্রিয়াটাকে উল্টাই দিছি কিনা দেখো, K1 কে উল্টাই দেওয়া হয়েছে কিনা দেখো। K1 এই বিক্রিয়াটাকে উল্টাই তো আমরা এটা পাইছি, তাই না? K2 পাইছি, তাহলে K2 ইজিক্যাল টু K1 এর উল্টা বলতে পারি না আমরা? দেখো আমরা তো প্রথম K1 বিক্রিয়াটাকে, এই বিক্রিয়াটাকে উল্টায় এটা দিছি, তাহলে এটা সাম্যধ্রুবক যদি K2 হয়, তাহলে K2 ইজিক্যাল টু 1/K1 লিখতে পারি কিনা? 1/K1 লিখতে পারি কিনা দেখো, লিখতে পারি? 1/K1 লিখতে পারি কিনা দেখো। তো এটা একটা কেস। আরেকটা কেস দেখো, একটা কেস, কেস 2 দেখো এবার। কেস 2 দেখো, এবার আমরা এই বিক্রিয়াটাকে 2 গুণ করব, হ্যাঁ 2 গুণ করব। 2 মোল নাইট্রোজেন 2 গুণ করলে কত হয়? 6 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে উৎপন্ন হলো 6 মোল অ্যামোনিয়া। এখন এইটার সাম্যধ্রুবক ধরো K3, হ্যাঁ
সামুদ্রিক কত K3, সামুদ্রিক K3। এখন দেখো বে এখানে কি করছি, তো এখানে খেয়াল করবে আমি কি করছি, এখানে 2 দ্বারা গুণ করছি না, দেখো 2 দ্বারা গুণ করছি কিনা, K1 কে 2 দ্বারা গুণ করছি কিনা, দেখো প্রথম বিক্রিয়াটাকে তো 2 দ্বারা গুণ করলাম, তাই না? তাহলে আমরা এটা সাম্য ধ্রুবক কি লিখতে পারি, K3 = এই যত দ্বারা গুণ করব বিক্রিয়ার কোনো সহগ গুণ হলে সেটা পাওয়ার আকারে যাবে, সেটা সাম্য ধ্রুবকের পাওয়ার আকারে যাবে, সাম্য ধ্রুবকের পাওয়ার আকারে যাবে। তাহলে আমরা K3 = K1² লিখতে পারি, K3 = K1²। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, দেখো দুইটা জিনিস পাইলাম না, ফার্স্টেরটাই এখানে কি পাই, বিক্রিয়া উল্টালে যাকে উল্টেছি তার সাম্য ধ্রুবক উল্টে যাবে, বিক্রিয়া উল্টালে যাকে উল্টিয়েছি তার সাম্য ধ্রুবক উল্টে যাবে, তার সাম্য ধ্রুবক উল্টিয়ে যাবে, যাকে উল্টিয়েছি তার সাম্য ধ্রুবক উল্টিয়ে যাবে, বিক্রিয়া উল্টালে যাকে উল্টিয়েছি তার সাম্য ধ্রুবক উল্টে যাবে। আর এখানে কি পাই, দেখো বিক্রিয়ায় কোনো সহগ গুণ হলে সেটা পাওয়ার আকারে যাবে, বিক্রিয়ায় কোনো সহগ গুণ হলে সেটা পাওয়ার আকারে যাবে, বিক্রিয়ায় কোনো সহগ গুণ হলে সেটা কি আকারে যাবে, পাওয়ার আকারে যাবে, গুণ হলে পাওয়ার আকারে যাবে, পাওয়ার আকারে যাবে, বিক্রিয়ায় কোনো সহগ গুণ হলে সেটা পাওয়ার আকারে যাবে। আরেকটা কেস দেখো, কেস 3, দেখো যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, দেখো এটা তো গুণ করলাম, তাই না? এটা গুণ করলাম, ভাগ করলে কি হবে এবার দেখি আমরা। ধরো দেখো K1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কি দাঁড়ায় দেখো, নাইট্রোজেন 3/2 হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া, এটা যদি K4 হয়, সরি এটা মনে হবে, এটা যদি K4 হয় তাহলে এটা সাম্য ধ্রুবককে আমরা K1 এর সাথে তুলনা করলে কি পাই, যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেখান থেকে, তাহলে আমাদের পাওয়ারও হাফ হবে। এখন এখানে একটা জিনিস আছে, পাওয়ার হাফ হবে। এখন পাওয়ার হাফ মানে কি, রুট না? কোনো কিছু পাওয়ার হাফ মানে কি, সেটার সাথে রুট আছে, তাই না? পাওয়ার হাফ মানে কি, রুট। তাহলে আমরা কি লিখতে পারি, K4 = √ওভার K1, তাহলে আমরা এখান থেকে কি পাই, 2 দ্বারা গুণ করলে বিক্রিয়ায় কোন সহগ ভাগ হলে পাওয়ারে ভাগ আকারে থাকবে,
ভাগ আকারে থাকবে, পাওয়ারে ভাগ আকারে থাকবে, তাই না? এই তিনটা কেস আমরা বুঝছি কিনা বলো, এই তিনটা কেস আমরা বুঝছি কিনা? তো আসবে আমরা আরেকটা কেস দেখি, কেস 4। কেস 4 দেখি, দেখো কেস 4-এ কি আছে দেখো, যদি এম বিক্রিয়া করে এন হয়, যদি এম বিক্রিয়া করে এন হয়, অর্থাৎ সাম্য ধ্রুবক যদি K1 হয়, আবার এটা 1 ধরো, এটা 2, আরেকটা বিক্রিয়া ধরো এন বিক্রিয়া করে পি হয়, এটা সাম্য ধ্রুবক যদি K2 হয়, আবার ধরো পি বিক্রিয়া করে কিউ হইল, এটা সাম্য ধ্রুবক K3। হ্যাঁ, এখন এটার যোগফল কি হবে দেখো, আমরা যদি 1 + 2 + 3 করি, তাহলে দেখো এই এন কাটা যায় না, এই এনটা তো এখানে প্লাস আকারে আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তখন তো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাই না? যোগের ক্ষেত্রে এই এন কাটা যাবে, তাই না? এন কাটা যাবে, পি কাটা যাবে, তাহলে থাকে কি এম কিউ, আর এই যে ঘনমাত্রাগুলা সাম্যধ্রুবকগুলা K1 K2 K3, এখন আমরা তো বিক্রিয়ার যোগ করছি, এখানে একটা নিয়ম আছে লিখে রাখো, যদি বিক্রিয়ার যোগফল হয়, বিক্রিয়ার যোগফল হলে সাম্যধ্রুবক গুণফল হবে, সাম্যধ্রুবকের গুণ হবে, হলে সাম্যধ্রুবকের গুণফল হবে, সাম্যধ্রুবকের গুণফল হবে, সাম্যধ্রুবকের গুণফল হবে। তাহলে এখানে সাম্যধ্রুবকগুলো কি হবে, K1 × K2 × K3। হ্যাঁ, এই চারটা কেস আমরা বুঝছি কিনা বলো, এই চারটা কেস ভিডিওর কমেন্টে জানাবা যে ভাইয়া কেস ডান, কেস সলভড। হ্যাঁ, না বুঝলে আমার টেলিগ্রামে মেসেজ দিবা। তো আসবে এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, দেখো নিচের বিক্রিয়াসমূহের মধ্যে কোনটির জন্য KP = KC, KP = KC। এখন আমরা KP = কি জানি, KC সূত্র থেকে কি জানি, KP = KC RT del n। এখন del n এর মান 0 যদি হয়, তাহলে এইটুকের মান 1 হবে না, del n এর মান 0 হলে এইটুকের মান 1 হবে না। দেখো তাহলে আমাদের কি দেখতে হবে, del n কোথায় 0 হয়, তাই না? এখন আমরা del n সমান কি জানি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, তাই না? del n সমান কি জানি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদের মোল সংখ্যা কত দেখো, অপশন এতে 1 1 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে এটা না। আবার এখানে দেখো, এটাই রাখি আগে, এখানে কি উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 4, এটা না। এখানে কি উৎপাদের মোল সংখ্যা 3, বিক্রিয়কের মোল সংখ্যা 2, তাহলে এটাও না, এটাও না, এটাও না। এটাই দেখো ভাইয়া, উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 2, তাহলে কি হবে, del n = 2 - 2 = 0। এই টুকের মান যদি 0 হয়, তাহলে RT KP = KC, RT এর মান 1 হবে, সেক্ষেত্রে KP = KC। অ্যান্সার বি। দেন নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নের বিক্রিয়ায় সাম্যধ্রুবক KC এর সঠিক একক কোনটি? KC এর সঠিক একক কোনটি? আমরা কি জানি, যেহেতু ডেসিমিটার কিউব দেয়া, দেখো ডেসিমিটার দেয়া, দেখো ভাইয়া ডেসিমিটার কিউব দেয়া থাকলে মোল KC = মোল
মিটার কিউব ডেল এন, তাই না? আমরা তো একটু আগে পড়ছি এটা, তাই না? তাহলে আমাদের এখানে ডেল এনটা দেখতে হবে। এখানে দেখো বিক্রিয়কের মোট সংখ্যা কয়টা দেখো আগে, 3 2 5 5, আর উৎপাদের মোট সংখ্যা 2 আর 1 3। হ্যাঁ, তাহলে আমাদের কী হবে, ডেল এন ইজিক্যাল টু 5 মাইনাস 3 কত আসে, 2। তাহলে দেখো যদি মোল স্কোয়ার থাকে তাহলে কি আসবে আমাদের, মোল স্কোয়ার, আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই না? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে হবে -6 মিটার কিউব 6, আচ্ছা বি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো কি বলছে, নিচে বিক্রিয়ার অনুপাতের কিউসি বিক্রিয়ার অনুপাতের উপর চাপের প্রভাব নেই। নিচের কোন বিক্রিয়ার উপর অনুপাতের উপর চাপের প্রভাব, বিক্রিয়ার অনুপাতটাকে কে কিউসি বলে মূলত, আমরা এটা শিখব। আমরা এই কিউসি জিনিসটা কি সেটা এখন শিখব। কিউসি হচ্ছে বিক্রিয়ার অনুপাত, বিক্রিয়া অনুপাত, যে কোনো একটা নির্দিষ্ট সময় বিক্রিয়ার অনুপাত, যে কোনো সময়ের অনুপাত। আর কেসি জিনিসটা কি, কেসি জিনিসটা কি, সাম্যাবস্থায় গেলে, কেসি সাম্যাবস্থায় গেলে, যে কোনো সময় হবে না, শুধুমাত্র সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি সেটা আমরা আগের ক্লাসে দেখছি। আর কিউসিটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত, এটা সাম্যাবস্থায় যাওয়ার কোনো শর্ত না, এটা যে কোনো সময় হতে পারে। আর কেসি শুধুমাত্র সাম্যাবস্থা, কিউসি সাম্যাবস্থা হইতে পারে, যে কোনো সময় হতে পারে। এখন দেখো শুধুমাত্র সাম্যাবস্থায় গেলে, শুধুমাত্র সাম্যাবস্থায় গেলে, সাম্যাবস্থা, সাম্যাবস্থায় গেলে দেখো এইটাই মূলত পার্থক্য। হ্যাঁ, এখানে দেখো ধরো এ আর বি আমরা বিক্রিয়া করলাম, উৎপাদন হলো সি, এখানেও সেম। হ্যাঁ, এ প্লাস বি বিক্রিয়া হলো, উৎপাদ হবে সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কে সি ইকুয়াল টু কত, সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। হ্যাঁ, আর কিউ সি ইকুয়াল টু কত, সেম, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সেমটাই হবে, বিক্রিয়কের ঘনমাত্রা। কিন্তু পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে কিউসি তুমি সাম্যাবস্থায় না গেলেও নির্ণয় করতে পারবা, সাম্যাবস্থায় যাওয়া কোনো শর্ত না কিউসির ক্ষেত্রে, কিন্তু কেসির ক্ষেত্রে সাম্যাবস্থায় যাওয়াটা শর্ত। তুমি সাম্যাবস্থায় না গেলে কেসি নির্ণয় করতে পারবা না, আর কিউসিটা সাম্যাবস্থায় না পৌঁছালেও হবে। হ্যাঁ, এখন দেখো প্রশ্ন কি বলছে, নিচের কোন বিক্রিয়ার অনুপাতে কিউসির উপর চাপের প্রভাব নেই। এখন চাপের প্রভাব কখন থাকবে না, চাপের প্রভাব কখন থাকবে না, যখন ডেল এন ইজিক্যাল টু 0 হবে। চাপের প্রভাব কখন থাকবে না, যখন ডেল এন ইজিক্যাল টু 0 হবে, চাপের প্রভাব থাকবে না। ডেল এন ইজিক্যাল টু 0 হলে চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব থাকবে না। এখানে ডেল এন ইজিক্যাল টু 0 কই, এখন উপরে যেহেতু আমাদের বিক্রিয়ক, নিচে উপরে যেহেতু আমাদের উৎপাদ, নিচে বিক্রিয়ক, তাই না? উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, তাহলে দেখো এখানে ডেল এন সমান কত, এখানে 2 মাইনাস 3 আর 1 4 4, তো এখানে 0 হয় নাই। এখানেও দেখো 1 মাইনাস 2 0 হয় নাই। এখানে দেখো 2 আর এই যে মাইনাস 2, এখানে কি 0, ডেল এন ইজিক্যাল টু 0 এখানে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি, সি। দেখো ডিতেও 0 হয় না, ডিতে কি আসে, এখানে আসে 1 মাইনাস 3। এখন দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 গ্যাস বিক্রিয়া করে 2NO2, বিক্রিয়াটি সাম্য ধ্রুব কেপি ইজিক্যাল টু, কেপি কত দেওয়া আছে 0.08008 অ্যাটমসফিয়ার এবং N2O4 এর আংশিক চাপ 0.8 অ্যাটমসফিয়ার, NO2 এর আংশিক চাপ কত। এটা জিএসটি 23-24 কোয়েশ্চেন, মানে আমার ফার্স্ট টাইমের কোয়েশ্চেন। আমি যখন ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন এই কোয়েশ্চেন হয়েছিল, অ্যান্ড অবভিয়াসলি আমি ভুল করছিলাম। তো দেখো
এখানে কি বলছে, আমাদের আংশিক চাপ চাইছে, তাই না? আমাদের কেপি দিয়ে আছে। হ্যাঁ, তো দেখো এই বিক্রিয়ায় কেপি ইজিক্যাল টু কত? দেখো এই বিক্রিয়ায় কেপি কত? এই বিক্রিয়ায় কেপি ইজিক্যাল টু পি পি ও, হ্যাঁ, তো আমাদের আংশিক চাপ দিয়ে আছে কার? দেখো তো আংশিক চাপ দিয়ে আছে কার? N2O4, আর কেপির মান তো দেওয়া আছে, তাহলে দেখো 0.008, হ্যাঁ 0.008 ইন্টু উপরের মান দেওয়া আছে ইন্টু আমাদের কত 0.8, আর এটাই পাশে এসে রুট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের শুধুমাত্র 2 আসবে, তাই না? এখন দেখো এটা কিভাবে করব। দেখো 0.008, তাই না? এখন এটাকে আমরা কি, যদি আমরা 8কে 100 দ্বারা ভাগ করি, 8কে 1000 দ্বারা ভাগ করি, তাহলে তো আমাদের 0.008 আসে। দেখো যদি আমরা 8কে 1000 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? একটা দশমিক, আর দুইটা জিরোর জন্য 0 0, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি না? 8 ইন্টু 10⁻³ লিখতে পারি কি না বলো? লিখতে পারি না? ইন্টু আবার 0.8, এটাকে কি লিখতে পারি? 8 ইন্টু 10⁻⁻1 লিখতে পারি কি না বলো? 8 ইন্টু 10⁻⁻1 লিখতে পারি না? এখন দেখো এই 8 আর 8 গুণ করলে কত হয়? 64। 8 আর 8 64। দেখো ভেঙে দেখাই তোমাকে। 8 আর 8 64, 10⁻³ আর 10⁻1 কত হবে? 10⁻⁴। তাহলে 64কে রুট করলে কত হয়? 8। 64কে রুট করলে হবে 8 ইন্টু 10⁻⁴, এটাকে রুট করলে কত হবে? মানে পাওয়ার এখানে 2 না, 2 দ্বারা ভাগ আছে না, তাহলে এটাকে রুট করলে কত হবে? 10⁻²। তাহলে অ্যান্সার এটাই অ্যান্সার। দেখো কোথায় আছে, 8 ইন্টু 10⁻², এই যে অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে আসো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা করলেই তোমাদের আজকের ক্লাস শেষ। দেখো কি বলছে, 300 কেলভিন তাপমাত্রায় 2A বিক্রিয়া করে 3B গ্যাস হয়েছে। বিক্রিয়াটির কেসি কত? কেসি কত মোল ঘন পার ঘনমিটার? তো আমাদের এখানে কি চাইছে? কেসি চাইছে না? কেসি চাইছে, তাই তো? কেসি চাইছে, আমাদের কেপির মান দেওয়া আছে, তাই না? কেপি এর মান দেওয়া আছে। তো দেখো এখান থেকে আমরা ডেল এন সমান কত পাই? ডেল এন ইজিক্যাল টু আমরা পাই 3 - 1 ইজিক্যাল টু 1 পাই, তাই না? দেখো 3 - 2 ইজিক্যাল টু 1, এটা আমাদের ডেল এন, তাই তো? এখন দেখো কেপি ইজিক্যাল টু কি? কেপি ইজিক্যাল টু কেসি আর টি ডেল এন, তাই না? কেপি ইজিক্যাল টু কেসি আর টি ডেল এন। এখানে দেখো কি বলছে, আমাদের কি দিয়ে আছে বলো তো ভাইয়া? কেপির মান দিয়ে আছে 8.314 ইন্টু 10², হ্যাঁ, ইজিক্যাল টু কেসি। এখন আমরা আর এর মান কি জানি? 8 পয়েন্ট আরের মান কয়টা? দুইটা ভাইয়া, দুইটা। একটা কি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আরেকটা মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। যেহেতু আমাদের এখানে প্যাসকেলে দেওয়া একক,
সেজন্য আমরা এইটা ইউজ করব। যদি এটা অ্যাটমসফিয়ার এককটা থাকতো তাহলে আমরা এইটা ইউজ করতাম। এখন দেখো জুল পার মোল পার কেলভিন, তাহলে দেখো 8.314 ইন্টু 300 তাপমাত্রা, আর ডেলেন এর মান কত 1। এখন দেখো কে সিটাকে এই পাশে নিয়ে আসি আর এটা নিচে নিয়ে যাই, 8.314 ইন্টু 10 স্কোয়ার by 8.314 ইন্টু 300, তাই না? এখন এটা কাটা যায়। এখন 10 স্কোয়ার মানে কি 100, তাহলে এই 0 0 কাটা 1/3, 1/3 মানে কি 0.33। দেখো কয়েকটা জিনিস মাথায় রাখবা, 1/3 ইজ ইকুয়াল টু 0.33, আবার 1/4 ইজ ইকুয়াল টু 0.25, 1/5 ইজ ইকুয়াল টু 0.2, আবার 1/2 ইজ ইকুয়াল টু 0.5। এই কয়টা জিনিস মাথায় রাখবে, এটা তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে দিবে। দেখো তাহলে 0.3 হয়েছে আনসার 0.3। তো এই ছিল আজকের মতো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এইটা পার্ট 2 ছিল, নেক্সট আরেকটা পার্ট আসবে পার্ট 3, রাসায়নিক পরিবর্তন পার্ট 3। ওইটার মাধ্যমে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শেষ করব। দেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্য সাবজেক্টে বা অন্য চ্যাপ্টারের উপর ক্লাস নেওয়ার। আর আমাদের ফেসবুক পেজ আছে অ্যাডমিশন উইথ ইসমাম নাম, অ্যাডমিশন উইথ ইসমাম, ওইখানে আমার টিম থাকে। তোমরা যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, বা তোমাদের অনেক ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা, ওখানে নক দিতে পারো। তোমাদের যারা ডিসিইউ এক্সাম দিচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ডিসিইউ, তোমাদের জন্য ফ্রি এক্সাম চলতেছে, সেখানে এনরোল করতে পারো। তো এই ছিল। আর তোমাদের টেলিগ্রামে আমাদের অ্যাডমিশন উইথ ইসমাম নামে একটা চ্যানেল আছে, সেখানে ডেইলি ফ্রি পোল দেওয়া হয়, কুইজ দেওয়া হয়। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য জিকে এক্সাম চলতেছে, সামনে আরও এক্সাম চলবে বা হবে, আর সামনে ভার্সিটিরও এক্সাম নেওয়ার ইচ্ছা আছে আমাদের, তো ওইখানে জয়েন হয়ে থাকতে পারো। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।